নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এক নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহরিয়ার নেওয়া যাচ্ছি আপনাদের সাথে। নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এটা এটাতে হচ্ছে আমরা অনেকেই এটা এটা হচ্ছে আম, ভয় পাই। অনেকেই হচ্ছে যে এটা আসলে আমাদের উইক জোন থাকে অনেকের, এটা আমাদের জন্য উইক জোন বলতে, যেহেতু এটা নিয়ে আমরা তেমন একটা হচ্ছে পড়াশোনা করি না, এই কারণে আমাদের জন্য এটা একটা কঠিন সাবজেক্ট হয়ে দাঁড়ায়। আর এটার হচ্ছে সিলেবাসটা আসলে স্পষ্ট না। স্পষ্ট না বলতে, এখানে আমি তিনটা টপিকের নাম লিখেছি: নৈতিকতা, সুশাসন এবং হচ্ছে মূল্যবোধ। নৈতিকতা ইংরেজি হচ্ছে মোরালিটি, সুশাসন ইংরেজি হচ্ছে গুড গভর্নেন্স এবং মূল্যবোধ এটার ইংরেজি হচ্ছে ভ্যালুস। কিন্তু আপনি যদি পিএসসির পিএসসির সিলেবাসটা যদি আপনি দেখেন, আমি সিলেবাসটা দেখাই। এটা হইলো পিএসসির বর্তমান সিলেবাস, মানে যেটা নতুন করে সিলেবাস পিএসসি দিয়েছে সেইটা। এটা যদি আপনি দেখেন, এখানে দেখবেন যে আপনি মোরালিটি নিয়ে আপনি কোনো কিছু এখানে পাবেন না। যেমন এখানে বলছে ডেফিনেশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, রিলেশন বিটুইন ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, জেনারেল পারসেপশন অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স, ইম্পর্টেন্স অফ ভ্যালুস অ্যান্ড গুড গভর্নেন্স। মানে এখানে দেখেন ভ্যালুস, গুড গভর্নেন্স, গুড গভর্নেন্স, ভ্যালুস, ভ্যালুস, গুড গভর্নেন্স, এগুলোই আছে। তাহলে এইখানে আলাদা করে আসলে মোরালিটির নামে কোনো কিছু নাই। কিন্তু এখানে মোরালিটি নিয়ে আসলে প্রশ্ন থাকে। তো এখন এইখানে আগে মার্কস ছিল হচ্ছে 10, এখন সেই মার্কসটা 15 করা হয়েছে। 15 কিন্তু বিশাল একটা মার্কস, কম মার্কস না, বিশাল একটা মার্কস। এবং এই 15 মার্ক কোন কোন জায়গায় আছে আমরা যদি একটু চিন্তা করি, যেমন ইংরেজি সাহিত্য হচ্ছে 15 মার্কস, তারপরে বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য, সেখানে এখন 15 মার্কস করে। তারপর বিজ্ঞান, আইসিটি, এগুলো তো কিন্তু 15 মার্কস করে। হ্যাঁ, তারপর হইলো ম্যাথের ক্ষেত্রে মেন্টালিটি, সরি মেন্টালিটি না, মেন্টাল অ্যাবিলিটি, সেখানেও কিন্তু এখন 15 মার্কস। তো এগুলা, সুতরাং এই টপিকটার গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গিয়েছে। সুতরাং এটা আমাদেরকে একটু গুরুত্ব সহকারেই পড়তে হবে। এখন দেখেন, এটা হচ্ছে পিএসসির সর্বশেষ যেই সিলেবাসটা তারা প্রকাশ করেছে সেই সিলেবাস। আপনি যদি একটু প্রিভিয়াস সিলেবাসটা দেখেন, এটা হচ্ছে প্রিভিয়াস সিলেবাস, দেখেন এখানে পূর্ণমান 10 দেওয়া আছে, আর এখানে হচ্ছে পূর্ণমান 15 দেওয়া আছে। তো দুইটার মধ্যে আসলে কিন্তু কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আগের সিলেবাস যেটা আছে ওইটাই আছে। বিএসসি কোনো কিছু আসলে তেমন চেঞ্জ করে নাই, জাস্ট 10-এর জায়গায় 15 বসিয়ে দিয়েছে। এখন এই টপিকটাতে ভালো করতে হইলে, বা আপনি যদি অল্প পড়াতে এই টপিকটাতে ভালো করতে চান, অল্প পড়া আসলে অল্প পড়াটাই আপনাকে পড়তে হবে, কিছু করার নেই। কারণ এই টপিকটা, আম, এটার যেহেতু এটার কলেবর অনেক বেশি, সুতরাং আপনার এই সময়টা আপনি পাবেন না, যে এটা এখন এই মুহূর্তে ওই সময়টাও নাই যে আপনি এটা খুব ডিটেইলে অনেক কিছু পড়বেন। তো আমার কাছে যেটা মনে হয় এই মুহূর্তে, নৈতিকতা, সুশাসন, এখানে আপনার টার্গেট হওয়া উচিত যে একদম আমি সিলেক্টিভ পড়বো, সিলেক্টিভ পড়ে এখান থেকে সর্বোচ্চ যত মার্কস ক্যারি করা যায় সেটাই আমার হচ্ছে এখানে টার্গেট থাকবে। এখন এই মার্কসটা বা ক্যারি করার জন্য যে সিলেক্টিভ পড়াটা আপনার পড়তে হবে, সেই সিলেক্টিভ পড়ার জন্য আপনাকে শুরুতে প্রশ্ন অ্যানালাইসিসটা করতে হবে। দেখেন এইখানে প্রশ্ন অ্যানালাইসিস করা আছে বিগত একদম সব বিসিএস এর 35 to 47 পর্যন্ত। এই বিসিএস গুলোতে, এখানে স্পেশাল বিসিএস নাই, স্পেশাল বিসিএস এ নৈতিকতা, মূল্যবোধ, ভূগোল থেকে প্রশ্ন আসে না, হয় না। দেখুন এখানে সব থেকে বেশি যেই টপিকটা থেকে প্রশ্ন আসছে সেটা হলো সুশাসন। এই সুশাসন থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে। আপনি প্রতিটা বিসিএসসি দেখেন, সুশাসন থেকে মোটামুটি সব বিসিএসসি বেশি প্রশ্ন আসছে। আর এইখানে নৈতিকতা থেকে মোটামুটি প্রশ্ন আসে, মূল্যবোধ থেকে মোটামুটি প্রশ্ন আসে। বিশেষ করে সুশাসন এবং হচ্ছে মূল্যবোধ, এই দুটো থেকে হচ্ছে বেশি প্রশ্ন আসে সাধারণত। আর এরপরে হচ্ছে আছে নৈতিকতা। এখন আসেন যে আপনি পড়াটা আসলে কিভাবে আগাবেন, বা নৈতিকতা, সুশাসন, মূল্যবোধে আপনি আসলে কোন দিক থেকে আগাবেন। দেখেন এখানে কয়টা বিসিএস আছে: 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11টা বিসিএস এ নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন থেকে প্রশ্ন আসছে। তাইলে এখানে টোটাল প্রশ্নের সংখ্যা হবে কত? টোটাল প্রশ্নের সংখ্যা হবে হচ্ছে 110টা। এগুলো হচ্ছে প্রিভিয়াস প্রশ্ন, 10টা করে টোটাল 110টা প্রশ্ন হবে প্রিভিয়াস প্রশ্ন। আপনার প্রথম কাজ হবে প্রিভিয়াস এই 110টা প্রশ্ন সলভ করে ফেলা। তবে আমি আপনাকে আপাতত ব্যাখ্যা ছাড়াই সলভ করতে বলবো, কারণ যেহেতু এখন এখন আসলে ব্যাখ্যা সহ সলভ করার সময় নাই। এই এটা পড়তে পড়তে ব্যাখ্যাটা সলভ করা হয়ে যাবে। আমি আপনাকে বলবো
এই নৈতিকতা সুশাসনের এই যে 110টা প্রশ্ন আছে, এই 110টা প্রশ্ন আপনি অবশ্যই সলভ করে ফেলবেন, বই থেকে হোক বা যে কোন যেই জায়গাতে আপনি সলভ পাবেন ওই জায়গাতে আপনি সলভ করে ফেলবেন। এটা সলভ করলে উপকারিতা কি? এটা সলভ করলে উপকারিতা হচ্ছে, কেউ বললে বিশ্বাস করতে পারেন, কেউ বললে আমি বললে কেউ বিশ্বাস নাও করতে পারেন। সেটা হলো, এই 110টা প্রশ্ন যদি আপনি সলভ করেন ভালোভাবে, আপনি শিওর থাকতে পারেন অন্তত 50 to 60% প্রশ্ন আপনি কমন পাবেন। একদম এটা প্রুভড। 50 to 60% প্রশ্ন আপনি কমন পাবেন, এটা একদম 100% আপনি শিওর থাকতে পারেন। আমি আপনার প্রমাণ দেখাচ্ছি, আমি প্রমাণ দেখাই। ধরেন 47 প্রশ্নটা তো একটু কঠিন আসছে না? 47 প্রশ্ন তো সবার কাছে একটু কঠিন মনে হয়েছে। 47 প্রশ্নটাতে আপনি যদি কেউ যদি প্রিভিয়াস প্রশ্নটা পড়ে যাইতো, যে সে কোনো বই পড়লো না, কোনো বই আমি আমি পড়লাম না, আমি কোনো ক্লাসও করলাম না, আমি শুধু প্রিভিয়াস প্রশ্নটা ভালো করে সলভ করে গেছি, তাইলে 47তমের আগে প্রিভিয়াস প্রশ্ন ছিল 100টা, রাইট? এই 100টা প্রশ্ন যদি আপনি সলভ করে যেতেন, আপনি কয়টা কমন পাইতেন আমি একটু আপনাদেরকে দেখাই। 47 বিসিএসে হুবহু এবং হচ্ছে প্যারালাল, হুবহু প্লাস হচ্ছে প্যারালাল, টোটাল প্রশ্নের সংখ্যা ছিল 6টা। 6টা প্রশ্ন কমন ছিল। মানে আপনি যদি প্রিভিয়াস প্রশ্নটা ভালো করে সলভ করে যাইতেন, তাহলে অবশ্যই আপনি এই 6টা প্রশ্নের উত্তর দিতে পারতেন, 100% আপনি এই 6টা প্রশ্নের উত্তর দিতে পারতেন। কিভাবে দিতে হতেন আমি আপনাকে বলি। দেখেন এখানে একটা প্রশ্ন আছে যে জনস্বাস্থ্য ও নৈতিকতা নিশ্চিতকরণে রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে, এই বিষয়ে সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে? এটা হচ্ছে অনুচ্ছেদ নাম্বার 18। এটা হুবহু 41তম প্রশ্ন থেকে আসছে, 41তম বিশেষে একই প্রশ্নটা আসছে। আচ্ছা, এরপর আসেন, সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা বিষয়টি সংবিধানের মতে কি? সংবিধানের মতে হচ্ছে মৌলিক অধিকার। এটা আমি বলবো না যে এটা নৈতিকতা সুশাসনের সাথে রিলেটেড, কিন্তু এটা বাংলাদেশ বিষয়াবলীর খুব কমন একটা ধারা বা কমন একটা অনুচ্ছেদ, বাংলাদেশ বিষয়াবলীর সংবিধানের খুব কমন একটা অনুচ্ছেদ। তাহলে সেখান থেকে আপনি এটা পারতেন, এবং এই রিলেটেড প্রশ্ন কিন্তু প্রিভিয়াস বাংলাদেশ বিষয়াবলীর পরীক্ষাতে আসছে। আচ্ছা, তাহলে গেল হচ্ছে এই দুইটা। এরপর দেখেন, সুশাসন 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 বিষয়ক ধারণাটি প্রথম কোন খ্রিস্টাব্দে একটি আন্তর্জাতিক সংস্থা তাদের রিপোর্টে বিস্তারিতভাবে তুলে ধরে? এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, সুশাসন বিষয়ক ধারণাটি কোন আন্তর্জাতিক সংস্থা প্রথম তাদের প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরে? মানে দুইটা কিন্তু ইন্টারলিঙ্কড প্রশ্ন। জাস্ট প্রশ্ন আসছে যে এরকম এরকম বলতে হয় যে সুশাসনের ধারণাটা প্রথম কোন সংস্থা কবে তুলে ধরে, বিস্তারিতভাবে তুলে ধরে, এটাই। এখন দেখেন এখানে আরো দুইটা প্রশ্ন আছে। সেটা হইলো যে জাতিসংঘর সাধারণ পরিষদের দুর্নীতি বিরুদ্ধে আন্তর্জাতিক কনভেনশনটি কবে গৃহীত হয়? এইটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে 7 আগস্ট 2024 পর্যন্ত দুর্নীতি বিরুদ্ধে জাতিসংঘ আন্তর্জাতিক কনভেনশনে স্বাক্ষরকারী দেশের সংখ্যা কত? দেখেন 44 বিসিএস এ একটা প্রশ্ন আসছিল, সেটা হইলো জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কি? উত্তর হচ্ছে UNCAC। এই প্রশ্নটা যখন আপনি সলভ করতেন, যদি সলভ করতেন, তাহলে সেটা আপনি ব্যাখ্যাটাতে কি কি থাকতো দেখেন। ব্যাখ্যাটায় থাকতো যে ইউনাইটেড নেশনস কনভেনশন এগেনস্ট করাপশন, এটা হচ্ছে UNCAC, এটার শর্ট ফর্ম। এটা হলো জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন। এটা গৃহীত হয়েছে কবে? গৃহীত হয়েছে 31 অক্টোবর 2003 সাল। ঠিক আছে, আপনার হয়তো তারিখ মনে নাও থাকতে পারতো, তারপরও আমি এখানে বলছি যে এই তথ্যগুলো আপনি সলভে অবশ্যই আপনার আসবে। কার্যকর হয়েছে কবে? এটা আমি ধরলাম যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। স্বাক্ষর স্থল হচ্ছে মেক্সিকো, বর্তমান স্বাক্ষরকারী দেশ হচ্ছে 191টা, এবং বাংলাদেশ স্বাক্ষর করে 2007 সালে। সাধারণত দেখেন, আমি যে, আপনারা তো আমার ক্লাস করেছেন, আমি যে পড়াই বিভিন্ন কনভেনশন বলেন বা বিভিন্ন সংস্থা সংস্থা বলেন, সেগুলোতে কিন্তু এই তথ্যগুলো সাধারণত থাকে। যদিও গতবার মনে হয় দুর্নীতি কনভেনশনটা এই এখানে পড়ানো হয় নাই, মানে হচ্ছে ইয়াতে, এই যে নৈতিকতা সুশাসনে, এটা আমি বাদ দিয়ে গেছিলাম, এটাও পড়ানো হয় নাই। তারপর এটা কিন্তু প্রিভিয়াস একটা প্রশ্নের সাথে দেখেন কানেক্টেড, যে জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশনের নাম কি? তাহলে নাম কি? UNCAC। তাহলে এই নামের সাথে আপনি UNCAC সম্পর্কে যে তথ্যগুলো প্রয়োজনীয় সেগুলো আপনাকে পড়ে ফেলতে হবে, এবং এখান থেকে কিন্তু আপনি দুইটা প্রশ্নের উত্তর করতে পারতেন। আরেকটা প্রশ্ন দেখেন, সুশাসন 4টি স্তম্ভের উপরে নির্ভরশীল, এই অভিমত কোন সংস্থা প্রকাশ করে? এটা হচ্ছে 46 বিসিএস এই প্রশ্নটা আসছিল। এটা উত্তর ছিল বিশ্বব্যাংক। এই প্রশ্নটার ব্যাখ্যাতে আপনাকে পড়তে হইতো এই বিশ্বব্যাংক সুশাসন সম্পর্কে কি কি বলছে। এই প্রশ্নের ব্যাখ্যাটা আপনি পেতেন যে সুশাসন 4টি স্তম্ভের উপরে নির্ভরশীল, বিশ্বব্যাংক এই অভিমত প্রকাশ করে। স্তম্ভ 4টা হচ্ছে এগুলা। বিশ্বব্যাংক প্রথম সুশাসনের ধারণা দেয় 1989 সালে, এবং
1992 সালে সর্বপ্রথম সুশাসনের সংজ্ঞা প্রদান করে। এই দুইটা লাইন থেকে কিন্তু দুইটা প্রশ্ন আসছে। তার মানে হলো আপনি যদি প্রিভিয়াস প্রশ্ন জাস্ট পড়ে যাইতেন, সলভ করে যাইতেন, আর কিচ্ছু না, জাস্ট প্রিভিয়াস প্রশ্ন যদি সলভ করে যাইতেন, তাইলে আপনি 10-এর মধ্যে 6 মার্কস ইজিলি পারতেন। সাথে হচ্ছে নিজের কমন সেন্স খাটায়া আপনি আরো 1-2 মার্কস হচ্ছে তুলতে পারতেন, কারণ ওইখানে এরকম কমন সেন্স খাটানোর মধ্যে একটা না দুইটা প্রশ্ন ছিল 47-এ। এখন আসেন, আপনাদের মনে আরো প্রশ্ন থাকতে পারে যে এটা তো 47 গেল, 46-এ কি অবস্থা? 46-এ আসলে একই অবস্থা ছিল। 46-এ হুবহু প্রশ্ন আসছিল 4টা। এই যে এই 4টা প্রশ্ন হুবহু আসছে, এগুলা 41-তম মধ্যে আসছে, এটা 43, 40 এবং হচ্ছে 35। এই 4টা প্রশ্নই 46-এ ছিল, একদম হুবহু প্রিভিয়াস প্রিভিয়াস বিসিএস থেকে তুলে দিছে। আর প্যারালাল প্রশ্ন ছিল আরো একটা, যেমন এই 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 একটা প্রশ্ন প্যারালাল ছিল যে রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে, উত্তর হচ্ছে প্লেটো। এখন আপনি এটা কিভাবে বললেন যে এটা প্যারালাল প্রশ্ন, বা এটা আপনি কোন জায়গায় পাইতেন প্রিভিয়াস প্রশ্নের? দেখেন 41-এ একটা প্রশ্ন আসছিল যে পলিটিক্যাল আইডিয়ালস গ্রন্থের লেখককে। অপশন ছিল মেকিয়াভেলি, রাসেল, প্লেটো এবং হচ্ছে এরিস্টটল। এখন এই প্রশ্নের ব্যাখ্যাতে আপনাকে অবশ্যই পড়তে হবে যে মেকিয়াভেলির একটা বা দুইটা গুরুত্বপূর্ণ বই, রাসেলের একটা বা দুইটা গুরুত্বপূর্ণ বই, প্লেটোর একটা বা দুইটা গুরুত্বপূর্ণ বই এবং অ্যারিস্টটলের একটা বা দুইটা গুরুত্বপূর্ণ বই। এবং এই একটা বা দুইটা গুরুত্বপূর্ণ বইয়ের মধ্যে প্লেটোর অবশ্যই দ্য রিপাবলিক আসবে। আপনি যদি প্লেটোর একটা বই বলেন গুরুত্বপূর্ণ, সেটা হবে দ্য রিপাবলিক। তাহলে ব্যাখ্যার মধ্যে থেকে আপনি এই প্রশ্নটা পেয়ে যাইতেন। দেখেন 46-এ আরেকটা প্রশ্ন আসছে, প্যারালাল প্রশ্ন, সেটা হইল নিচের কোনটি সুশাসনের মূলনীতি? উত্তর ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা। এটা ছিল 46-এর প্রশ্ন। সুশাসনের মূল ভিত্তি কি? এটা 43 বিসিএস এর পরীক্ষাতে আসছিল। সুশাসনের মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে, এখানে কি ছিল দেখেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা। এখানে কি বলছে মূল ভিত্তি কি? মূল ভিত্তি হচ্ছে আইনের শাসন। এটা হচ্ছে সুশাসনের মূল ভিত্তি। এই প্রশ্নের ব্যাখ্যাতে আপনি পড়তেন যে সুশাসনের মূল ভিত্তি হলো আইনের শাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা, দায়িত্বশীলতা, সাম্য, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, মানবাধিকার। তাহলে দেখেন, মানবাধিকার, আইনের শাসন, জবাবদিহিতা, স্বচ্ছতা। এই প্রশ্ন ছিল স্বচ্ছতা ও জবাবদিহিতা। তাহলে দেখেন এখানে আছে এই যে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আর এর আগের যে বিসিএসটা ছিল 43, সেখানে ছিল আইনের শাসন। তাহলে দেখেন আপনি প্যারালালি সলভ করার সময় কিন্তু এই তথ্যটা আপনি পেয়ে যাইতেন। তার মানে এখানে আপনি টোটাল 6টা প্রশ্ন কমন পেতে পারতেন যদি কেবল প্রিভিয়াস বিসিএস এর প্রশ্ন পড়ে যাইতেন। একইভাবে 45-এও সেম কাহিনী ছিল। 45-এ হুবহু প্লাস প্যারালাল মিলে টোটাল মনে হয় 6টা বা 7টা প্রশ্ন ছিল, যেমন এই এই প্রশ্নগুলো ছিল একদম হুবহু 35, 35, 35, 43। 35 থেকে 3টা প্রশ্ন একদম হুবহু চলে আসছিল। এর মধ্যে প্যারালাল প্রশ্ন ছিল এইটা, নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষতাকে কি বলা হয়? বলা হয় হচ্ছে শুদ্ধাচার। আবার দেখেন এটা এটা হচ্ছে 45-এর প্রশ্ন, নৈতিকতা ও সততা দ্বারা, একটু খেয়াল করেন, নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষকে কি বলা হয়? এটা হচ্ছে 45-এর কোশ্চেন। আবার দেখেন এই 44-এ আসছে কি, জাতীয় শুদ্ধাচার কৌশল অনুসারে শুদ্ধাচার হচ্ছে, এই যে দেখেন গ নম্বর অপশন, সততা ও নৈতিকতা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ। অর্থাৎ 45-এ যেটা ছিল প্রশ্ন, 44-এ সেটা ছিল উত্তর। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে প্যারালাল প্রশ্ন। সুতরাং আরেকটা প্রশ্ন আসছিল প্যারালাল, সেটা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম এই গ্রন্থের লেখককে। ইউটিলিটারিয়ানিজম এই গ্রন্থের লেখককে। তো এই গ্রন্থের লেখককে এই প্রশ্নের ব্যাখ্যাতে আপনি কি পড়তেন? এখানে যে সমস্ত মনীষী আছে এদের একটা বা দুইটা করে বইয়ের নাম আপনি পড়তেন। অথবা দেখেন 43-তে একটা প্রশ্ন ছিল যে কোন নৈতিক মানদণ্ডটি সর্বোচ্চ সুখের উপরে গুরুত্ব প্রদান করে? এটা হচ্ছে উপযোগবাদ। উপযোগবাদের ইংরেজিতে হচ্ছে ইউটিলিটারিয়ানিজম। এবং এই ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদের প্রবক্তা হচ্ছেন জেরেমি বেন্থাম। আপনি যে কোনো জায়গাতে এই ব্যাখ্যাটা পড়েন না কেন, এই জেরেমি বেন্থামের নামটা আসবে, এবং জেরেমি বেন্থামের নামের সাথে তিনি বা তারা কি কি গ্রন্থ রচনা করেছেন সেটাও আসবে। যে দেখেন জন স্টুয়ার্ট মিল, তিনি রচনা করেছেন ইউটিলিটারিয়ানিজম অথবা অন লিবার্টি। জাস্ট আপনি যদি প্রিভিয়াস প্রশ্ন পড়ে যাইতেন, তাহলে অবশ্যই আপনি হচ্ছে হুবহু প্লাস প্যারালাল মিলাইয়া 7টা প্রশ্ন কমন পাইতেন। কি মনে হয়, ক্লাস টাস কি করবেন নাকি প্রিভিয়াস প্রশ্ন সলভ করবেন? কি মনে হয়, ক্লাস টাস করবেন নাকি প্রিভিয়াস প্রশ্ন সলভ করবেন? আচ্ছা শোনেন, আমি বলি আপনাদের, এই আমার ক্লাস করার পরে প্রথম কাজ হবে প্রিভিয়াস যে 110টা প্রশ্ন আছে এই 110টা প্রশ্ন সলভ করে ফেলা। ঠিক আছে, কারণ এই মুহূর্তে
আমি বলবো যে আপনি এই এই বিষয়টার উপরে আপনি সর্বোচ্চ সময় দিবেন 2 দিন। 2 দিন যথেষ্ট। সুশাসন, নৈতিকতা, মূল্যবোধ, এখানে 2 দিন সময় যথেষ্ট, এর থেকে বেশি সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। 2 দিন যথেষ্ট। ঠিক আছে, এই 2 দিনে আপনি যদি অন্তত 60 to 70% মার্কস পান, তাহলে আর কি লাগে। আমার টার্গেট থাকবে যে 15-এর মধ্যে অন্তত 10 তোলা, 10 বা 12, এই এই রেঞ্জের মধ্যে মার্কস তোলা, এটা থাকবে আপনার টার্গেট। তো আপনি এই রেঞ্জের মধ্যে মার্কস পাইলে তো আপনার হ্যাপি হওয়া উচিত, কম পড়ার মধ্যে। এখন হ্যাঁ, কারো মনে খুঁতখুঁত থাকতে পারে যে ভাই কি বলেন, আমি এটা আরো আরো বেশি পড়তে চাই, আমি আরো অনেক বিস্তারিত পড়তে চাই। তো বিস্তারিত পড়তে চাইলে আপনি বিস্তারিত পড়বেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনার অন্য জায়গা দিয়ে মার্কস কম থাকবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যেভাবে বললাম এইভাবে আগে পড়েন, আপনার প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করে ফেলেন, এবং আমার বিশ্বাস এই 47-এও সামনের 50 BCS একই অবস্থা হবে। প্রিভিয়াস প্রশ্ন থেকে অন্তত আপনি 8-9টা প্রশ্ন, অন্তত 8টা প্রশ্ন আপনি কমন পাবেন, শিওর থাকতে পারেন। আচ্ছা, এখন আসেন যে এই নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন, এগুলো আপনি কিভাবে পড়বেন। তাহলে প্রথমত হচ্ছে আপনি প্রিভিয়াস প্রশ্নগুলো ভালো করে সলভ করবেন, টোটাল 110টা প্রশ্ন। নৈতিকতা, মূল্যবোধ, সুশাসন নিয়ে আপনাকে বেসিক একটা ধারণা থাকতে হবে। নৈতিকতা, সুশাসন এবং মূল্যবোধ, এগুলো সংজ্ঞা দেখা যায় যে প্রায়ই যে মিলে যায়, একটা আরেকটার সাথে মিলে যায়। এই কারণে এগুলোর যে সংজ্ঞা, সেটার বেসিক যে ধারণা, মেইন যে কোর যে পয়েন্ট, জিস্ট পয়েন্ট, সেটা আপনার মনের মধ্যে থাকতে হবে। এরপরে আসেন প্রিভিয়াস প্রশ্ন উল্লেখিত মনীষীদের বই, একটা বা দুইটা উক্তি যদি পারেন মুখস্থ করলেন। সুশাসন নিয়ে বিভিন্ন সংস্থার আলোচনা, সুশাসন নিয়ে বিশ্বব্যাংক কি বলছে, সুশাসন নিয়ে ইউএনডিপি কি বলেছে, সুশাসন নিয়ে জাতিসংঘ কি বলেছে, এইগুলা। এবং প্রামাণ্য সংজ্ঞা। প্রামাণ্য সংজ্ঞা মানে এই মূল্যবোধ, সুশাসন, এগুলোর প্রামাণ্য সংজ্ঞা। তারপরে মূল্যবোধ কাকে বলে, মূল্যবোধের প্রয়োগ কি, উপাদান কি, এগুলা। এবং আমাদের সংবিধানে নৈতিকতা এবং অধিকার নিয়ে কি কি বলা আছে, এই জিনিসগুলো পড়া। এগুলো আপনার বেসিক পড়া। আপনি যদি এগুলা কভার করেন, তাহলে আমার বিশ্বাস অন্তত এখান থেকে আপনি 12 মার্কস পাবেন। ইজিলি আপনি এখানে 12 মার্কস বা 11 মার্কস এখানে তুলতে পারবেন। ভাই 15-এর মধ্যে 12 মার্কস তো বিশাল মার্ক, অনেক মার্কস। আচ্ছা, এখন আমার দায়িত্বটা কি। আমার কাজটা হবে এই যে এখানে আমি এতটুকু আপনাদেরকে দিলাম, আমার কাজ হবে এতটুকু আপনার মাথার মধ্যে ঢুকায় দেওয়া, এবং মোটামুটি আপনাকে এই পুরা জিনিসটা গুছায় দেওয়া, যাতে মোটামুটি এখান থেকে আপনি 15-এর মধ্যে 11-12 মার্কস কমন পেতে পারেন। তবে এর থেকে বেশি মার্কস যদি আপনি কমন ফেলতে চান, তাইলে যে ক্লাস করতে পারেন আপনি। ক্লাসের সাথে আপনি অন্যান্য যে বইপত্র আছে, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি সংক্ষেপে বউ, এই বউয়ের একটা বই আছে নৈতিকতা নিয়ে, এই বউয়ের বইটা পড়তে পারেন। হ্যাঁ, বিশাল একটা বই আছে বউয়ের, এই বউয়ের বইটা পড়তে পারেন। ওইখান থেকে মাঝে মধ্যে দেখা যায় যে প্রশ্ন কমন আছে। ঠিক আছে। তো বউয়ের বই পড়ে বউয়ের বই পড়ে প্রিপারেশন নিতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন যে নৈতিকতা এবং সুশাসন এবং মূল্যবোধ, এগুলোর একটা বেসিক ধারণা আমি আপনাদেরকে দিই, সবাই একটু মনোযোগ দেন। একদম সহজ ভাষায় আমি বলবো, সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন যে নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন বলতে আসলে কি বোঝায়। প্রথমে আসেন নৈতিকতা। নৈতিকতা ইংরেজি মোরালিটি। একদম সহজভাবে যদি বলা যায়, সেটা হলো নৈতিকতা মানে আমরা আমাদের মধ্যে মানুষ হিসেবে একটা বোধ সবসময় কাজ করে যে এটা ভালো, এটা খারাপ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা সুন্দর, এটা অসুন্দর, এটা সত্য, এটা মিথ্যা। এই যে বোধটা, এই বোধটাই নৈতিকতা। অর্থাৎ ভালো মন্দের যে বাছ বিচার করতে পারা, এই জিনিসটা নৈতিকতা। যেমন ধরেন, খুব সহজ একটা উদাহরণ দেই, আমাকে দিয়ে উদাহরণ দেই। সেটা হইলো আমি গত আরো অনেক দিন আগে, ধরেন মোটামুটি 2-2.5 মাস আগে, আমি একটা জাল টাকার নোট পাই, 200 টাকার নোট। আমার কাছে আমাকে 3টা 200 টাকার নোট দেয়। আমি সাধারণত টাকা পয়সা একটু মানে চেক করে নেই, কিন্তু খরচ হয়েছিল 400 টাকা, আমি দিয়েছিলাম 1000 টাকার নোট। তো আমাকে 3টা 200 টাকার নোট দিয়েছে, এর মধ্যে একটা ছিল জাল। তো আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, আমি এটা খেয়াল করি নাই যে 200 টাকার নোটটা জাল টাকা। তো আমি পরে আইসা, বাসায় আইসা কি একটা টাকা কেন বের করছি, তখন দেখছি 200 টাকার নোট একটা ফেক। তো এখন আমি চাইলে কিন্তু এইটা আমি চালাইতে পারি, এটা এটা চালানো কোনো ব্যাপার না। আপনি অন্ধকারে এটা দিয়ে দিবেন, এটা কে দেখবে? অথবা কোনো রিক্সাওয়ালাকে আপনি যদি দিয়ে দেন, সে তো বুঝবে না, সে তো জানবে না এত কিছু। ধরেন অন্ধকারে আপনি আপনি রাতে চলতেছেন, বাইকেই চলতেছেন রাতে, আপনি দিয়ে দিলেন 200 টাকা, এটা কেউ দেখবে না। কিন্তু সেটা আমি দেই নাই।
আমি এটা আমার আমার মানিব্যাগে রেখে দিয়েছি, যদিও এটা আসলে ঠিক না। আমাকে চাইলে পুলিশ গ্রেপ্তার করতে পারবে, কারণ মানিব্যাগে জাল টাকা নোট নিয়ে ঘুরতেছি। তো এরকম ছোট ছোট অনেক কিছু কিন্তু আমরা করি। এখন এই যে আমি এটা যে করলাম না, এটা আমি কেন করলাম না, কারণ হচ্ছে যে আমার চিন্তা হলো আমি যদি একটা রিক্সাওয়ালাকে এটা দেই, এই রিক্সাওয়ালা সে এটা কই চালাবে? সে তো সে তো নাও চালাইতে পারে। তখন সে আমাকে মনে মনে আমাকে সে তো আর বুঝবে না যে কে দিছে, অথবা সে বুঝতে পারে যে হ্যাঁ অমুক লোক একজন ছিল চশমাওয়ালা, সে মনে হয় এটা দিয়ে গেছে। তাহলে এই লোকটা তো এটা চালাইতে পারবে না। তো এই যে মানুষের মধ্যে এই যে ভালো মন্দের যে বোধটা, এই জিনিসটা হচ্ছে নৈতিকতা। বা ধরেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি দেখলেন যে একটা কেউ একজন অ্যাক্সিডেন্ট করেছে, আপনি তাকে ধরে উঠাইলেন, শুধু ছবি তুললেন না, ছবি ছবি না হয় তুললেন, ছবি তোলার পরে তাকে তাকে তুললেন, অথবা তুলে তারপর ছবি তুললেন। আমরা তো এখন ছবি তুলতে পছন্দ করি, আগে আগে ছবি তুলি তারপরে হচ্ছে যে কাজ করি। তো এই যে আপনি তুললেন, এটা হচ্ছে নৈতিকতা। অর্থাৎ সহজ হিসাবে নৈতিকতা জিনিসটা হচ্ছে মানুষের মনের মধ্যে ভালো মন্দের যে বিচার, সেটা হচ্ছে নৈতিকতা। এবং এখানে আপনার একমাত্র বিচারক হচ্ছে আপনার বিবেক। নৈতিকতা আপনার যদি না থাকে, সেটা একমাত্র শাস্তি হচ্ছে বিবেকের দংশন। এটা কেউ আপনাকে আহ, কেউ এটা বুঝবে না, বা কেউ এটা হচ্ছে যে জানবে না যে আপনি এই কাজটা করেছেন, কিন্তু তারপরও আপনার বিবেক তো জানবে, আপনি তো জানবেন। যেমন আমি সবসময় ক্লাস নেওয়ার সময় এই কথাটা বলি যে আপনি যেই কাজটা, এমন একটা কাজ আপনি করেছেন, সেটা যদি আপনার আহ, প্রিয় মানুষ, সেটা হতে পারে আপনার মা, সেটা হতে পারে আপনার বাবা, আপনার সন্তান, স্ত্রী, আপনার ভাই বোন, তাকে যদি এসে আপনি ওই কাজের কথাটা বলতে না পারেন, তাইলে ওই কাজটাই হচ্ছে অনৈতিক কাজ। আর যদি বলতে পারেন, তাহলে সেটা হচ্ছে নৈতিক কাজ। তো এখন আবার যদি এরকম হয় যে পুরা ফ্যামিলি হচ্ছে ক্রিমিনাল, তাইলে আর অন্য হিসাব। ক্রিমিনাল ফ্যামিলি না, ভালো ফ্যামিলি, আপনি খারাপ। তো আপনি এসে যদি এরকম যে মা আমি আজকে এই কাজটা করেছি, তাহলে আপনার মা যদি সেটা ভালোভাবে না নেয়, তাহলে সেটা হবে একটা অনৈতিক কাজ। ঠিক আছে? তাহলে নৈতিকতার মোটামুটি যে বেসিক জিনিসটা, এই বেসিক জিনিসটা আপনারা বুঝতে পারলেন, বা আশা করি আপনারা কিছুটা ধারণা পেয়েছেন। আচ্ছা, এখন আসেন মূল্যবোধ। মূল্যবোধের ইংরেজি হচ্ছে ভ্যালুস। মূল্যবোধকে অনেক সময় বলা হয়ে থাকে সামাজিক নৈতিকতা। একদম সহজ হিসেবে বলি, যেমন দেখেন, মূল্যবোধটা হচ্ছে সমাজের সাথে রিলেটেড, আর নৈতিকতা হচ্ছে ব্যক্তির সাথে রিলেটেড। মূল্যবোধ যখনই আপনি পড়বেন, দেখবেন যে সেখানে সমাজ কথাটা চলে আসছে। বিভিন্ন দেশের, ও এখানে আরেকটা জিনিস হচ্ছে বলা হয় নাই, নৈতিকতা স্থান কাল পাত্র নির্বিশেষে পরিবর্তন হয় না। আমাদের দেশে সত্য বলা সুন্দর, মিথ্যা বলা মহাপাপ। আমেরিকাতেও মিথ্যা বলা হচ্ছে মহাপাপ। মিথ্যা বলা মহাপাপ বলতে মিথ্যা কেউ এটা খারাপ। এবং এটা হাজার হাজার বছর আগেও একই রকম ছিল। মিথ্যা বলা ভালো না, এটা আগেও একই রকম ছিল, এবং আরো হাজার হাজার বছর পরে একই রকম থাকবে। সুতরাং এই যে নৈতিকতার বিষয়টা, ভালো মন্দ, এইটা আসলে কখনো চেঞ্জ হয় না। কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়, সেটা এক্সেপশনাল, সেটা এক্সাম্পল দিব। তবে নৈতিকতার যে ধারণাটা, এটা সবসময় একই রকম থাকে, এটা স্থানকাল পাত্র নির্বিশেষে আসলে চেঞ্জ হয় না, পরিবর্তন হয় না। মূল্যবোধ হচ্ছে সামাজিক নৈতিকতা, সমাজের নৈতিকতা। সমাজের আবার নৈতিকতা কি? সমাজের নৈতিকতা হচ্ছে, যেমন ধরুন, আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক খুব ভালো, আপনি তাকে ভরণ পোষণ দেন, আপনি তাকে খুবই কেয়ার করেন। কিন্তু আপনি যদি তাকে বেশি কেয়ার করেন, ধরেন বেশি কেয়ার করে বলতে এরকম, ধরেন আপনি আপনার স্ত্রীর জামা কাপড় ধুয়ে দিচ্ছেন, আপনি আপনার স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করতেছেন, এগুলা আমাদের সমাজে বাঁকা চোখে দেখা হয়, এগুলা ভালো চোখে দেখা হয় না। আবার ধরেন, একদম আরেকটা আরেকটা এক্সাম্পল দিই, সেটা হইলো, ধরেন আমাদের যে কক্সবাজার বিচ আছে, কক্সবাজার বিচে এখানে আহ, ছোট জামা কাপড় পরা কাউকে দেখলে সেটা আপনি পছন্দ করবেন না। আমাদের দেশে এটা এলাউ না, এলাউ না বলতে এটা কেউ ভালোভাবে দেখে না। কিন্তু আমেরিকান বিচ বলেন বা পশ্চিমা বিচে বলেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আচ্ছা, আরেকটা ব্যাপার বলি। ধরেন এই যে এখন যেটা নিয়ে প্রচুর আলাপ আলোচনা হয়, সেটা হচ্ছে ওই যে ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার ইস্যু, বা ওই যে এলজিবিটি কিউ ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে, আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা, সেইখানে এটা পারমিট পারমিট না, বা এটা পারমিসিবল না, এবং আমাদের ধর্মেও এটা পারমিসিবল না। কিন্তু পশ্চিমা দেশে বা বিভিন্ন দেশে এটা হচ্ছে পারমিসিবল। আচ্ছা, আবার ধরেন ইন্দোনেশিয়ার একটা ট্রাইব আছে। ইন্দোনেশিয়ার ওই ট্রাইবটাতে একটা অদ্ভুত তারা রিচুয়াল পালন করে। রিচুয়ালটা হচ্ছে এরকম, তারা, ধরেন আপনার কোনো আত্মীয় স্বজন মারা গেছে,
কোনোটা নির্দিষ্ট ডেটে, ওই মৃত্যু বার্ষিকীতে তারা কবর থেকে তাদের লাশটা তুলে আনে, তুলে সারাদিন এটা নিয়ে তারা হচ্ছে অনুষ্ঠান করে। ওই লাশ বলতে লাশ তো থাকে না, কঙ্কাল থাকে আর কি, ওই কঙ্কাল ওইটাকে সাজায়, ওইটা নিয়ে বিভিন্ন রিচুয়াল পালন করে সারা বছর, সারাদিন পালন করে। পালন করার পরে আবার যখন এই দিন শেষ হয় তখন আবার সেটাকে কবরের নিচে ঢুকিয়ে ফেলে। এটা হচ্ছে তাদের দেশের একটা রিচুয়াল। আবার ধরুন আমাদের দেশে একসময় ছিল সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা আমাদের দেশে একসময় নিয়ম ছিল। এই যে এক্সাম্পলগুলো দিলাম, এগুলো সবগুলোই হচ্ছে মূল্যবোধ। অর্থাৎ এইগুলা কোনো জায়গাতে আইন করে লিখা নাই যে হ্যাঁ সতীদাহ প্রথা এটা ভালো, এটা কোনো জায়গায় আইন করে লেখা হয়নি। বা এই যে বললাম যে ইন্দোনেশিয়ার যে ট্রাইবটা আছে সেটাও কোনো জায়গায় লেখা ছিল না। আফ্রিকান বা আফ্রিকায় কোনো একটা দেশে এরকম একটা ট্রাইব আছে যেখানে মহিলারা তাদের কোনো প্রিয়জন মারা গেলে হাতের একটা আঙ্গুল কেটে ফেলে, অর্ধেক অর্ধেক কেটে ফেলে, মানে এটা শোক প্রকাশ করে তারা। তো এভাবে দেখা যায় যে আহ, এরকম সময়ও আসে যে মহিলাদের হাতে কোনো আঙ্গুল থাকে না, মানে একদম সবগুলো কেটে ফেলছে। তাহলে এটা হচ্ছে তাদের দেশের একটা নিয়ম, একটা রিচুয়াল। এই যে জিনিসগুলা বললাম এগুলা সবগুলাই হচ্ছে মূল্যবোধ। তার মানে সমাজের যে সমস্ত নিয়ম কানুন আমরা পালন করি, হ্যাঁ, যেগুলো আসলে সমাজের মধ্যে প্রচলিত, এবং এগুলো যদি আপনি পালন না করেন তাহলে এগুলো কোনো শাস্তি হবে না, কিন্তু আপনি আপনার সমাজ আপনাকে এটা ভালো চোখে দেখবে না। এগুলাকে বলা হয় মূল্যবোধ। যেমন ধরেন আমাদের সমাজে ছেলেরা যদি লম্বা চুল রাখে তাহলে কি বলা হয় যে সে একটা টাউট, সে একটা বখাটে, লম্বা চুল রাখলে বলে। কিন্তু লম্বা চুলের সাথে তো টাউট বখাটের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমার দেশের মুরব্বীরা এটা বলে। তাহলে এটা হচ্ছে আমার দেশের একটা মূল্যবোধ। আবার দেখেন যে আম, আবার দেখেন যে আম, যেমন ধরেন এখন টিচার বা স্টুডেন্ট তাদের সাথে সম্পর্কটা অনেকটাই হচ্ছে ক্লোজ সম্পর্ক। দেখা যায় অনেক স্টুডেন্ট টিচারদের সাথে নাচানাচি করতেছে, খেলাধুলা করতেছে। এটা একসময় স্বাভাবিক ছিল না, কিন্তু এখন সেটা স্বাভাবিক হয়েছে। তাহলে এই যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো হচ্ছে মূল্যবোধ, এবং মূল্যবোধ সবসময় পরিবর্তনশীল হয়। সেটা স্থান কাল পাত্র নির্বিশেষে সবসময় হচ্ছে মূল্যবোধের পরিবর্তন হয়, এবং এই মূল্যবোধ তৈরি করে হচ্ছে সমাজ। এক এক সমাজের মূল্যবোধ হচ্ছে এক এক রকম হয়। যেমন ধরেন গারো সমাজ। গারো সমাজে হচ্ছে কি, তারা হইলো মাতৃপ্রধান জাতি। সেখানে ছেলেরা আহ, ছেলেদেরকে বিয়ে করে মেয়েরা নিয়ে যায়। মানে আমাদের এখানে কি হয়, আমরা হচ্ছে বিয়ে করি, বিয়ে করে মেয়েকে তুলে আনি। গারো সমাজে যেটা হয় সেটা হলো ছেলেদেরকে বিয়ে করে তারা নিয়ে যায়। তো এটা হচ্ছে তাদের ওই এলাকার মূল্যবোধ। তাহলে মূল্যবোধের যে ব্যাপারটা, এবং এই মূল্যবোধ হচ্ছে খারাপ হইতে পারে, এই মূল্যবোধ ভালো হইতে পারে। ধরেন সতীদাহ প্রথা, এটা তো কোনো ভালো জিনিস না, কিন্তু এটাও কিন্তু মূল্যবোধ ছিল। আবার ধরেন এই যে ইন্দোনেশিয়ার যে ট্রাইবের কথা বললাম বা আফ্রিকার যে ট্রাইবের কথা বললাম, এটা কিন্তু ভালো কিছু না, কিন্তু এটা কিন্তু তাদের মূল্যবোধ। তাহলে মূল্যবোধ ভালো হইতে পারে বা খারাপ হইতে পারে, তবে সেটা হইলো সমাজের নিয়ম। যেমন আমাদের চট্টগ্রামের দিকের মানুষজনের জন্য বিয়ে করা খুব কঠিন, কারণ দেখা যায় একটা মেয়ের বাবাকে বিয়েতে প্রচুর পরিমাণে খরচ করতে হয়। সাথে ঈদের সময়, তারপরে হইলো আহ, তারপরে কি ঈদ ঈদ বা এই ধরনের যে সমস্ত প্রোগ্রাম হয় ওই সময় মেয়ের বাসাতে হচ্ছে গিফট পাঠাইতে হয়, প্রচুর পরিমাণে বাজার সদাই করে পাঠাইতে হয়। এটা হচ্ছে তাদের ওই এলাকার নিয়ম। এই কারণে দেখা যায় যখন মেয়ের কেউ বিয়ে দেয় তখন ওই এলাকাতে হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে দেনমোহর চার্জ করে। দেখা যায় ছেলে বেতন পায় 30,000 বা 40,000, এখানে দেনমোহর চার্জ করা হয়েছে 20 লাখ, 15 লাখ, 10 লাখ। যারা চট্টগ্রামের আছেন তারা এটা রিলেট করতে পারবে। আবার আমাদের লাবু মিয়া, আমাদের লাবু স্যার, লাবু স্যারদের এলাকায় মানে লালমনিরহাট, ওইখানে হচ্ছে ছেলেদেরকে নাকি বিয়ে করলে হচ্ছে বাইক গিফট করে, মানে বাইক এমনিতেই গিফট করে নাকি। তা আমি শুনে বললাম যে ভাই আপনার তো 4 বিয়ের ইচ্ছা, তাহলে তো আপনি 4টা বাইক পাবেন, 4টা বাইক দিয়ে কি করবেন আপনি, আমাকে একটা বাইক দিয়ে দিয়েন, 4টা বাইক দিয়ে আপনি কি করবেন। তো আমাদের লাবু স্যার খুব ভালো লোক, উনি এ সময় বাইক ফাইক নেয় নাই। উনি ওদের ওখানে নাকি এটাকে বলে চাহিদা। হ্যাঁ, ছেলের কোনো চাহিদা আছে কিনা, চাহিদা, চাহিদা না দাবি কি একটা বলে যেন ওইখানে। তাই এগুলো হচ্ছে বিভিন্ন দেশের হচ্ছে রিচুয়াল। মানে আমি উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝাতে চাচ্ছি যে মূল্যবোধ এবং নৈতিকতার মধ্যে আসলে পার্থক্যটা জায়গাটা কোন জায়গায়। মূল্যবোধ ভালো হতে পারে, মূল্যবোধ খারাপ হতে পারে, মূল্যবোধ পরিবর্তনশীল হয়, মূল্যবোধ স্থানকাল পাত্র নির্বিশেষে এগুলা পরিবর্তন হয়। এবং আপনি যদি মূল্যবোধ না মানেন
সেক্ষেত্রে আপনাকে সমাজ সমাজ আপনাকে বঞ্চিত করবে, সমাজ আপনাকে শাস্তি দিবে। কিন্তু নৈতিকতার জিনিসটা হচ্ছে সবসময় একরকম থাকে, এবং নৈতিকতা যদি আপনি পালন না করেন তাহলে সেটা আপনি বিবেকের দংশন পাবেন। আমাকে একটু বলেন যে নৈতিকতা এবং মূল্যবোধ এই দুইটা জিনিস কিছুটা ক্লিয়ার হয়েছে কিনা। আপনাদের ক্লিয়ার হইলে একটু হচ্ছে রিয়েক্ট দেন, লাভ রিয়েক্ট দেন, অথবা হচ্ছে যে ওই যে থামস আপ রিয়েক্ট দেন যে কিছুটা বুঝতে পারছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এরপর আসেন সুশাসন। সুশাসন এইটা ইংরেজি হইল গুড গভর্নেন্স। গভর্নেন্স শাসন, গুড গভর্নেন্স সুশাসন। তার মানে এই গুড গভর্নেন্স বা সুশাসনের সাথে মূলত হচ্ছে সরকার, কর্তৃপক্ষ, একটা প্রতিষ্ঠান, এইগুলা জড়িত। একটা প্রতিষ্ঠান কিভাবে চলবে, একটা সরকার কি কি জিনিস পালন করলে তারা জনগণের সেবা করতে পারবে, একটা রাষ্ট্র ঠিকঠাক মতো চলবে, কি কি নিয়ম পালন করতে হবে। যেমন যিনি যিনি হচ্ছে শাসক থাকবেন তার মধ্যে অবশ্যই জবাবদিহিতা থাকতে হবে, তার মধ্যে স্বজনপ্রীতি থাকতে পারবে না, তিনি দুর্নীতি করতে পারবেন না। তাহলে এগুলো হচ্ছে সুশাসনের অংশ। এবং একটা দেশ ভালোভাবে চলতে হলে অথবা সে যদি উন্নতি করতে চায় তাহলে অবশ্যই তাকে গুড গভর্নেন্স বা সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বাংলাদেশে সুশাসন নাই, বাংলাদেশে যেটা আছে সেটা হচ্ছে কুশাসন। সেটা হচ্ছে বিভিন্নভাবেই হয়। যেমন ধরেন যে বাংলাদেশে ম্যাক্সিমাম সময় যেটা হয়, রক্ষক যখন ভক্ষক। যেমন আমাদের আরিফিন স্যার একদিন উনি প্রায় মজা করে এই ঘটনাটা বলেন। সেটা হচ্ছে ওনাদের আম, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তরে একজন আছে। তো আরিফিন ভাই শুনতেছে, উনি একদিন বলতেছে যে ভাই এই টাকাটা একটু তাড়াতাড়ি দেন, আমি নামাজ পড়তে যাব। মানে সে ঘুষ নিচ্ছে, বলেছে ভাই টাকাটা একটু তাড়াতাড়ি দেন, আমি নামাজ পড়তে যাব। তাহলে আপনি ঘুষ ছাড়া বাংলাদেশের আপনি কোনো সুবিধা আপনি পাবেন, কোনো সেবা আপনি পাবেন, এটা আসলে কল্পনার বাইরে। এবং আমরা সেটাকে আসলে নর্মালাইজ করে ফেলছি। আমাদের কিন্তু বাজেট এরকম থাকে যে হ্যাঁ ওইখানে এত টাকা ঘুষ দিতে হবে। এখন যেমন একজন এসআই, এসআই যখন আপনার পাসপোর্টের ভেরিফিকেশনের জন্য আপনাকে ফোন দিবে বা আপনার বাসায় আসবে, তখন তাকে কিছু নাস্তা পানির টাকা দিতে হয়। এখন এইটা লোক ভেদে বিভিন্ন রকম হতে পারে। সেটা যেমন আমি 500 টাকা দিয়েছি, আমার পাসপোর্ট করার সময় আমি আমি 500 টাকা দিয়েছি। আমার কোনো ফ্রেন্ড দিয়েছে 2000 টাকা, আমার কোনো ফ্রেন্ড আরো বেশি টাকাও দিয়েছে, কেউ আবার আমার থেকে কম টাকাও দিয়েছে। তো এখন এটা এটা হচ্ছে একটা সুশাসনের অভাব। এখন এইটাকে আপনি হচ্ছে শুধু যে পুলিশকে দায়ী করবেন বা যেই এসআই আপনার কাছ থেকে টাকা নিছে তাকে আপনি গালিগালাজ করবেন, এটা আসলে একটু অমানবিক হয়ে যায়। যদিও ব্যাপারটা শুনতে হাস্যকর লাগতেছে যে আইসে অমানবিক, হে টাকা নিছে আমি এর গালি দিব না। কিন্তু এটা আসলে একটা সিস্টেমের অংশ। সিস্টেমের অংশ আমি কিভাবে বলি, এই যে এসআই আপনাকে ভেরিফিকেশন এখানে করতে আসছে, সে সে কিন্তু কোনো টিএ ডিএ পায় নাই। সে যে এখানে আসছে তার ভাড়া টাকাটা কিন্তু সরকার থেকে দেওয়া হয় না, শুধু সেখানে বেতন দেওয়া হয়। এবং এই যে অপরাধী ধরতে যায়, হ্যাঁ, সেখানে কোনো ধরনের টিএ ডিএ তারা আসলে কিন্তু পায় না, আসলেই পায় না। আপনি খোঁজ নিয়ে দেখেন, তারা পায় না। আমি একটা ছোট এক্সাম্পল দেই। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা ছিলেন। তিনি হচ্ছে ইনকাম ট্যাক্সে ছিলেন। তো ওনার ওনাদের একজন কমিশনার, আব্বা তখন চাকরি প্রায় শেষ দিকে, চাঁদপুরে আসবে। তো উনি ডিমান্ড করছে যে আমার জন্য একটা লঞ্চ ভাড়া করতে হবে, এবং একটা বড় লঞ্চ ভাড়া করতে হবে, ছোট লঞ্চ দেওয়া হবে না, আমার জন্য একটা বড় লঞ্চ ভাড়া করতে হবে। আমি চাঁদপুর থেকে, তখন পদ্মা সেতু হচ্ছে, আমি পদ্মা সেতু দেখতে যাব। চাঁদপুর থেকে আমি পদ্মা সেতু দেখতে যাব, এবং আমার সাথে আমার ওয়াইফ থাকবে, আমার সাথে আমার হচ্ছে আমার ছেলে মেয়ে থাকবে। আমরা আহ, আম, লঞ্চে ইলিশ মাছ খাবো, আমরা লঞ্চে ঘুরবো, আমরা লঞ্চে হচ্ছে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখন একজন কমিশনার আসবে, এটা তো সবাই মিলে তারা আয়োজন করছে। এখন কথা হইলো, চাঁদপুরে যারা যান তারা জানেন একটা লঞ্চ আছে ঈগল 3। চাঁদপুরের কয়েকটা বড় লঞ্চের মধ্যে একটা হচ্ছে ঈগল 3। তো ঈগল 3 এটা ভাড়া করা হয়েছিল। তো এখন এই যে ভাড়া করা হইলো, এই টাকাটা কে দিবে? এই টাকাটা কোত্থেকে আসবে? এই টাকাটা কি সরকার দিবে? দিবে না। তো এই টাকাটা কোত্থেকে আসবে? তাহলে এই টাকাটা হচ্ছে যারা অফিসার আছে তারা তাদের মতো করে জিনিসগুলা ম্যানেজ করে। এখন এইখানে আবার আপনারা মনে করতে পারেন যে হ্যাঁ তাইলে তো শাহরিয়ার ভাইয়ের আব্বা তো তাইলে মনে হয় এরকম করছে। আসলে ব্যাপারটা ওরকম না। আমি আমার আব্বাকে নিয়ে সবসময় গর্ববোধ করি। কারণ হচ্ছে যে আমি 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 যখনই বলতাম যে তোমার আব্বা কি করে, তখন আমি যখন বলতাম যে আমার আব্বা ইনকাম ট্যাক্সে চাকরি করে, তখন বলতো যে তাইলে তোমাদের কি নিজেদের বাড়ি আছে? নিজেদের মনে হয় গাড়ি আছে, নিজেদের বাড়ি আছে।
তাই আমি বলছি, না আমাদের আসলে কিছু নাই। তখন বাট আসলে বুঝতাম না যে কেন বলে, তো এখন বুঝি আর কি যে কেন বলে। তো সে যাই হোক। তো ব্যাপারগুলো হচ্ছে এই যে দুর্নীতি বলেন, স্বজনপ্রীতি বলেন, জবাবদিহিতার অভাব বলেন, এই সমস্ত কিছুই আসলে হচ্ছে সুশাসনে আলোচনা করা হয়। গুড গভর্নেন্স, এগুলা এই জিনিসগুলো হচ্ছে আলোচনা করা হয়। তো এই যে এতক্ষণ ধরে বকবক করলাম, এই পুরো ব্যাপারটা ছিল আপনার বেসিক জিনিস। আপনি যদি এই বেসিক জিনিসটা জাস্ট হচ্ছে মাথায় রাখতে পারেন, তাহলে সুশাসন, নৈতিকতা এবং মূল্যবোধের অনেক কিছুই আপনি ইজিলি আনসার করতে পারবেন, এবং অনেক সংজ্ঞা বলেন বা প্রশ্ন বলেন আপনি ইজিলি বুঝতে পারবেন। ওকে, এইবার চলেন আমরা একটু পড়াশোনার দিকে আগাই। নৈতিকতা যেখানে আলোচনা করা হয়, বা যেই শাখায়, দর্শনের একটা শাখায় নৈতিকতা আলোচনা করা হয়, এটাকে বলা হয় নীতিবিদ্যা। তো এখানে অনেকে দর্শনের হয়তো স্টুডেন্ট আছেন, আমি মাঝে মধ্যে ভুল টুলও বলতে পারি, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। জাস্ট আপনাদেরকে যতটুকু ডেলিভারি করব অতটুকুই আমি শিখি, আসলে এর থেকে বেশি কিছু শিখি না। যাই হোক, তাহলে দেখেন, নীতিবিদ্যা নীতিবিদ্যা হচ্ছে দর্শনের একটা শাখা। এখানে হচ্ছে উম, ইংল্যান্ডের জেরেমি বেন্থাম এবং স্টুয়ার্ট মিল নীতির ক্ষেত্রে উপযোগবাদের প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। উপযোগবাদ বা হচ্ছে ইউটিলিটারিয়ানিজম, এই টার্মটা খুব সুন্দর একটা টার্ম, এবং এটার হচ্ছে বুঝতে পারলে ব্যাপারটা খুব দারুণ। উপযোগবাদ মানে হলো আমাদের যাবতীয় যত কর্মকাণ্ড আছে, আমরা যত কর্মকাণ্ড করি সেটা আমরা সুখের জন্য করি, আমাদের ইউটিলিটির জন্য করি। খুব সহজে জিনিসটা ব্যাখ্যা করা যায়। সেটা হলো, এই যে আপনারা পিটুয়েতে টাকা পয়সা দিয়ে ভর্তি হয়েছেন, ক্লাস করছেন, পড়াশোনা করছেন, কেন? বিসিএস ক্যাডার হবেন। বিসিএস ক্যাডার হলে কি হবে? টাকা পয়সা আসবে। টাকা পয়সাতে আপনি কি করবেন? ভালো খাবেন, ভালো পড়বেন, আপনার ফ্যামিলি ভালো থাকবে। ফ্যামিলি ভালো থাকলে কি হবে? আপনার কাছে ভালো লাগবে, সুখ আপনি পাবেন। ফাইন। আমরা এই যে এত কষ্ট করি, এই যে মানুষ যে ছুটছে, শুধু রাত দিন ছুটছে, মানুষ এত কষ্ট কেন করে? সুখের জন্য করে, স্বাভাবিক, সুখের জন্য করে। এখন যদি বলা হয় তাহলে মানুষ খুন করে কেন? হ্যাঁ, খুনটাও মানুষ সুখের জন্যই করে। সে সে ভালো না, তাকে তাকে মেরে ফেলতে হবে, তাকে মেরে ফেললে আমি সুখ পাবো। ঠিক আছে। এখন সেটা আবার ভিন্ন জিনিস, সেটা আবার ওইভাবে মেলানো যাবে না। কিন্তু জেরেমি বেন্থাম এবং স্টুয়ার্ট মিল যেটা আলোচনা করেছেন, যে মানুষের এরকম সমস্ত কর্মকাণ্ডটা একদম শেষ বিন্দু যদি আপনি চিন্তা করেন, তাহলে সেটা সবার শেষে যেই শব্দটা আছে সেটা হচ্ছে সুখ। মানুষ নিজের সুখের জন্য সবকিছু করে। এবং এখান থেকে আসলে উপযোগবাদের যে ইউটিলিটারিয়ানিজম, এটার মেইন থিমটাই হচ্ছে যে মানুষ যাবতীয় যা কিছু করে সবকিছু হচ্ছে সুখের জন্য করে। সুখটাই হচ্ছে মেইন থিম। ওকে। এখানে কিছু জিনিসপত্র আছে আচরণের ন্যায় ভালো, ন্যায় বা ভালো নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে নীতিবিদ্যা। এটা বলছেন ম্যাকেনজি এবং লিলি। নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী মানুষের আচরণ সম্পর্কিত এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা এই আচরণের ন্যায় বা অন্যায়, ভালো বা মন্দ অন্য কোনো একই ধরনের পন্থা বিচার করে। উইলিয়াম লিলি বলছে এটা। এখন এগুলোকে মুখস্থ করতে হবে? না, মুখস্থ করতে আমি বলবো না। আপনি জাস্ট কিওয়ার্ড গুলা মনে রাখবেন। যেমন প্রথমটার আপনি কিওয়ার্ড মনে রাখবেন, ন্যায় বা ভালো। ন্যায় বা ভালো, আচরণের ন্যায় বা ভালো, আচরণের ন্যায় বা ভালো, এটা হলো নীতিবিদ্যা। এটা এটা বলছেন কে? এটা বলছেন ম্যাকেনজি এবং লিলি। পরেরটা পড়ার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, এই নীতিবিদ্যাতে আলোচিত হয় হচ্ছে মোরালিটি বা হচ্ছে নৈতিকতা। এই নৈতিকতা, এই মোরালিটি, এই শব্দটার উৎস, এটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। এটা হচ্ছে ম্যাস এবং মোরালিটাস থেকে আসছে। ম্যাস থেকেই হচ্ছে মোরালস এবং মোরালিটি, এই দুইটা শব্দের উৎপত্তি হয়েছে। এর অর্থ হচ্ছে সঠিক আচরণ বা হইল চরিত্র। ম্যাস শব্দটা প্রথম ব্যবহার করেছেন রোমানরা। আর সক্রেটিস সর্বপ্রথম নৈতিকতার প্রতি গুরুত্ব আরোপ করেন। সক্রেটিস সর্বপ্রথম নৈতিকতার উপরে তিনি গুরুত্ব আরোপ করেছিলেন, এবং তিনি প্রাচীন গ্রিসের তিনি একজন দার্শনিক ছিলেন, মহান দার্শনিক ছিলেন তিনি। এবং এই ফিলোসফি বা ফিলো আম, ফিলোসফার, এগুলা কিন্তু এই সক্রেটিস তাদের থেকে মূলত আসছে। ফিলোসফি, এটার অর্থ হচ্ছে জ্ঞানের জন্য ভালোবাসা। তারা জ্ঞানকে ভালোবাসতেন, এই কারণে তাদেরকে বলা হইতো ফিলোসফার। ভার্চু ইজ নলেজ, সৎ গুণই জ্ঞান, এটা হচ্ছে সক্রেটিস বলছেন। এটা অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে, সামনে বিভিন্ন পরীক্ষাতে আসতে পারে। একটা হচ্ছে ভার্চু ইজ নলেজ, আর একটা হচ্ছে নলেজ ইজ ভার্চু। ঠিক আছে। ভার্চু ইজ নলেজ বলছে সক্রেটিস। সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো। প্লেটো কইছে যে আমার স্যারে এটা কইছে, ঠিক আছে আমি এটা উল্টে দিই। প্লেটো কইছে নলেজ ইজ ভার্চু। ঠিক আছে। তাহলে দুজনেই দুইটাই বলছে। আচ্ছা, এখন আসেন নৈতিকতা। নৈতিকতা অলরেডি কিন্তু আপনারা জানেন যে মানুষের, দেখেন কি বলছে, মানুষের অন্তর্নিহিত ধ্যান ধারণার সমষ্টি যা মানুষকে সুকুমার বৃত্তি অনুশীলনে অনুপ্রাণিত করে। কঠিন সংখ্যা, এত কঠিন সংখ্যা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনি শিখবেন এইটা।
নৈতিকতা হলো ভালো মন্দ, আচরণ, স্বচ্ছতা, সততা ইত্যাদির সাথে সম্পর্কযুক্ত একটা গুণ। তার মানে মূল ব্যাপারটা হচ্ছে যে ভালো মন্দ, হ্যাঁ, এটা বুঝতে পারার যে ক্ষমতা। আর এস ম্যাকএভার বলেছেন নৈতিকতার পিছনে সার্বভৌম রাষ্ট্রের কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে না। অর্থাৎ আপনি কি নৈতিক বা অনৈতিক এটা আসলে রাষ্ট্রের কিছু আসে যায় না। আপনি ধরেন আমি যদি ওই জালটাকে চালিয়ে দিতাম, এটা তো রাষ্ট্র আমাকে কিছু করতে পারতো না। তাই এটাই বলছে এখানে যে নৈতিকতার পেছনে সার্বভৌম রাষ্ট্র কর্তৃত্বের সমর্থন বা কর্তৃত্ব থাকে না। যেমন ওই দিন হচ্ছে আমি রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। আমি হাঁটার সময় একটু দ্রুত হাঁটি, তো ভিড়ের মধ্যে হাঁটতেছি। তো আমার হাতে হাত লেগে আরেকটা ছেলের হচ্ছে তার হাতে ফোন ছিল, সেই ফোনটা হচ্ছে ছিটকে পড়ে গেছে, পরে এটা একদম ভেঙে গেছে এই গুলিস্তানের এদিকে। তো এখন তখন আমার হচ্ছে বাস ধরতে হবে, আমি দ্রুত হাঁটতেছি। আমি আর তার দিকে জাস্ট আমি বলছি ভাই সরি, এতটুকু বলে আমি আমি দ্রুত হেঁটে চলে আসছি। কিন্তু পরে আমার কাছে জিনিসটা খুব খারাপ লাগছে যে এই জিনিসটা আসলে আমি ওখানে কি করতে পারতাম, আর মানে আমার পক্ষে আর কি করা উচিত ছিল। আমার কি এরকম করা উচিত ছিল যে আমি ওই ছেলেটার ফোনের উপরের যে গ্লাস ছিল, হয়তো গ্লাস ভাঙছে, অথবা উপরের যে ইয়েটা থাকে, ডিসপ্লে থাকে, অথবা হয়তো ওই ডিসপ্লেটাই চলে গেছে, আমার কি উচিত ছিল ওই ডিসপ্লেটা লাগিয়ে দেওয়া বা টাকা পয়সা দেওয়া। তাহলে এই যে জিনিসগুলা, এটা হচ্ছে কেউ দেখবে না। হ্যাঁ, আপনার নৈতিকতার আদালত হচ্ছে আপনার বিবেক। বা এই যে ধরেন আপনারা, আমরা যে এই বিভিন্ন ফাইনাল পরীক্ষা দেই, আপনারা নকল করেন, আপনারা অনলাইন থেকে দেখে দেখে উত্তর দেন, ওপেন বুক না এমনিতে, ফাইনালে যে আপনারা দেখে দেখে উত্তর দেন বিভিন্ন জায়গাতে, ওইটাও কিন্তু অনৈতিক, ঠিক আছে, ওইটা কিন্তু এক ধরনের অনৈতিক কাজ, যেটা কেউ দেখতেছে না কিন্তু আপনারা করেন। আচ্ছা, তাহলে জোনাথন হেড কি বলছেন? ধর্ম, ঐতিহ্য ও মানব আচরণ এই তিনটা থেকেই হচ্ছে নৈতিকতার উদ্ভব হয়েছে। নীতিবিদ মুর বলেছেন শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগ। এখানে শুভ নামে কেউ আছেন নাকি? আপনার প্রতি অনুরাগ না, আপনার প্রতি কেউ অনুরাগ দেখাবে না। দেখাবে, কেউ একজন দেখাইতে পারে, তবে সবাই অনুরাগ দেখাবে না। শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। এই সংজ্ঞাটা সুন্দর, সুতরাং এই সংজ্ঞাটা মনে রাখতে পারেন যে নীতিবিদ মুর এই কথা বলছেন যে শুভর প্রতি অনুরাগ এবং অশুভর প্রতি বিরাগই হচ্ছে নৈতিকতা। মহাত্মা গান্ধী বলছেন নীতিভ্রষ্ট এবং নীতিহীন শাসক হলো অন্যতম পাপী। এই সংজ্ঞাটা মাথায় রাখতে পারেন। তাহলে মহাত্মা গান্ধী কি বলছে? মহাত্মা গান্ধী বলছেন যে নীতিহীন বা নীতিভ্রষ্ট শাসক নিয়ে তিনি কথাবার্তা বলছেন। আচ্ছা, তাহলে নৈতিকতা হচ্ছে নীতি সংক্রান্ত বিষয়। নৈতিক শক্তির প্রধান উপাদান হচ্ছে সততা এবং নিষ্ঠা। এই যে দেখেন, সততা এবং নিষ্ঠা হচ্ছে নৈতিক শক্তির প্রধান উপাদান। আচ্ছা, এখন আসেন এই 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 স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। এখানে সংক্ষেপে নৈতিকতার কোর পয়েন্টগুলো দেওয়া আছে। নৈতিকতার প্রধান লক্ষ্য হচ্ছে মানুষের কল্যাণ সাধন। নৈতিকতার নিয়ন্ত্রক হচ্ছে বিবেক এবং মূল্যবোধ। আপনার যে বিবেক এবং আপনার সমাজ আপনাকে যে মূল্যবোধ শিখিয়েছে, সেটাই হচ্ছে আপনার নৈতিকতা নিয়ন্ত্রণ করবে। নৈতিকতার রক্ষা কবচ হচ্ছে বিবেকের দংশন। শিক্ষা শুরু হয় পরিবারে, নিয়ন্ত্রণ করে মানসিক আচরণ। তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ যে নৈতিকতা মানুষের মানসিক আচরণ নিয়ন্ত্রণ করে, বাহ্যিক না। মানুষের যে অন্তর্নিহিত আচরণ আছে, মানসিক আচরণ আছে, সেইটা নৈতিকতা হচ্ছে নিয়ন্ত্রণ করে। এবং নৈতিকতার উদ্ভব হয় মানুষের মনে, মানুষের মনের মধ্যে নৈতিকতা বাস করে। মানুষ এবং অন্যান্য প্রাণী বা পশুর মধ্যে পার্থক্য সূচনাকারী অন্যতম প্রধান উপাদান হচ্ছে নৈতিকতা। একটা পশুর তো নৈতিকতা থাকবে না, সে নৈতিক অনৈতিক কি বুঝবে? সে কিছু বুঝবে? সে কিছু বুঝবে না। কিন্তু মানুষ বুঝবে কোনটা নৈতিক কোনটা অনৈতিক, এটা মানুষ বুঝবে। নৈতিকতার বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা ব্যক্তিগত বিষয়। নৈতিকতা হচ্ছে একটা ব্যক্তিগত বিষয় এবং এটা এটা হচ্ছে আপনার আপনার উপর নির্ভর করে। আপনার নৈতিকতা সম্পূর্ণভাবে হচ্ছে আপনার উপর নির্ভর করে, আপনি আসলে কেমন চান, কিভাবে চান, সেটার উপরে আসলে আপনার নৈতিকতা নির্ভর করে। এবং ওই যে বললাম যে নৈতিকতার হচ্ছে এটা একমাত্র যেই আপনি কোনো যদি অনৈতিক কিছু করেন তাহলে সেটা বিবেকের দংশনই হচ্ছে আপনার এটা আপনার মনের মধ্যে কাজ করবে। যেমন আপনি ঘুষ নিচ্ছেন বা আপনি দুর্নীতি করছেন, আপনার মনের মধ্যে যদি কোনো অনুশোচনা না থাকে, তাহলে এটা আপনি আসলে কখনোই হচ্ছে যে পারবেন না, কখনোই আপনি হচ্ছে এটা আম, ত্যাগ করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, এরপর আসেন যে এটা হইলো সার্বজনীন। সার্বজনীন সার্বজনীন এবং হইলো সর্বজনীন, এই দুটার মধ্যে পার্থক্য আছে। একটা একটা হচ্ছে সার্ব, আর একটা হচ্ছে সর্ব। সার্বজনীন এটার সর্বজনীন, শুরু একটা হচ্ছে সর্বজনীন আর একটা হচ্ছে সার্বজনীন, ঠিক আছে। তো এখানে কোনটা দিয়ে আসলে আপনার কি বোঝায়? দুইটার দুটাই শুদ্ধ, দুটাই শুদ্ধ। সার্ব এবং সার্ব দুটাই হচ্ছে শুদ্ধ, তবে দুইটার মধ্যে একটু পার্থক্য আছে।
সর্বজনীন বা যদি বলা হয় যে সার্বজনীন, এই সার্বজনীন মানে কি সেটা কি বলি। সার্বজনীন মানে হচ্ছে আপনার বায়োজ্যেষ্ঠ। বায়োজ্যেষ্ঠ। তো বায়োজ্যেষ্ঠ বা হচ্ছে এটা আম, এটা হইলো আপনার সবার শ্রেষ্ঠ। সবার শ্রেষ্ঠ। এখন আর আরেকটা হচ্ছে আপনার সর্বজনীন। সর্বজনীন এটার আহ, এটার মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে আপনার কি বলা যায়, সর্বসাধারণের জন্য, সবার জন্য ভালো। হ্যাঁ, সর্ব আহ, সাধারণের জন্য এটা হচ্ছে আপনার প্রযোজ্য। ঠিক আছে। তাহলে এটা আমি একটু লিখে দেই যে সর্বজনীন মানে হচ্ছে সবার জন্য, সবার জন্য হচ্ছে প্রযোজ্য। আর সার্বজনীন এটা মানে হচ্ছে শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ বা হচ্ছে সবার বড় বা প্রধান বা হচ্ছে আপনার সবার মধ্যে হচ্ছে প্রবীণ। ঠিক আছে। আচ্ছা। তো এখানে আহ, এখানে হচ্ছে আপনার সার্বজনীন এই শব্দের অর্থটা আরেকটা দিকেও হচ্ছে যে আপনার ব্যবহার করা হয়। যেমন বলা হয় যে সার্বজনীন দুর্গাপূজা। সার্বজনীন দুর্গাপূজা মানে হচ্ছে যে আম, সবার মধ্যে জ্যেষ্ঠ। হ্যাঁ, দুর্গাপূজা বা এটা কি বলা যায়, মানে সবার মধ্যে শ্রেষ্ঠ বা সব থেকে বড় পূজা, সেটা হচ্ছে দুর্গাপূজা, সেই হিসাবে বলা হয় সার্বজনীন দুর্গাপূজা। এখন কথা হচ্ছে যে এইখানে হচ্ছে এইখানে এই যে সার্বজনীন বলতে এখানে কি আসলে কোনটা বোঝানো হচ্ছে। সার্বজনীন বলতে এখানে বোঝানো হচ্ছে যে মানুষের এই নৈতিকতা এবং এই নীতির যে পরিচালনা বা নীতির যে মেনে চলা, এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ একটা গুণ। এবং এটা মানুষের মনের বা মানুষের বৈশিষ্ট্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই সার্বজনীন। ঠিক আছে, এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপর আসে নৈতিকতার বৈশিষ্ট্য। নৈতিকতা কখনোই পাগল, শিশু এবং দেবতাদের নিয়ে আলোচনা করে না। এই টার্মটা গুরুত্বপূর্ণ আছে যে নৈতিকতা কখনোই পাগলের কি নীতি নৈতিকতা, পাগলের তো পাগলই, সে তো তার কোনো নীতি নৈতিকতা নাই, কারণ তার তো মনই নাই, তার তো বিবেকই নাই। বিবেক না থাকলে তার তো নৈতিকতা থাকার কোনো প্রশ্নই আসে না। শিশু, শিশু তো শিশুই, সে তো নৈতিকতার কিছু বুঝে না, সুতরাং তার মধ্যেও কিন্তু নৈতিকতার কোনো কিছু থাকবে না। দেবতা, দেবতা বলতে এখানে শুধু দেবতাদেরকেই বোঝানো হয়নি, এখানে হচ্ছে যারা আমাদের আমাদের মুসলমানদের হিসেবে নবী, তারপরে হিন্দুদের হিসেবে দেবতা, এখানে এক একসাথে সবাইকে বোঝানো হয়েছে। বা এই এই ধরনের যারা আমরা বিশ্বাস করি বিভিন্ন ধর্ম অনুযায়ী যে তারা আল্লাহ প্রদত্ত বা তারা আহ সৃষ্টিকর্তা থেকে আসছেন, তাদের নিয়ে নৈতিকতা আলোচনা করে না, কারণ তারা সবসময় ভালো, তারা সবসময় হচ্ছে শ্রেষ্ঠ, সুতরাং তাদের মধ্যে ভালো এবং মন্দ নাই। একটা মানুষের মধ্যে ভালো মন্দ থাকে, একটা মানুষ ভালো হতে পারে, একটা মানুষ খারাপ হতে পারে। এই যে আপনি আমি চাইলে একজন মানুষকে খুন করতে পারি, আপনি আমি চাইলে একজন খারাপ মানুষ হতে পারি, আবার আপনি আমি চাইলে একজন ভালো মানুষ হতে পারি। তাহলে আমরা দুইটাই হতে পারি, দুইটার হওয়ার মতো ক্ষমতাই আমাদেরকে সৃষ্টিকর্তা দিয়েছেন। তাহলে এই কারণেই নৈতিকতার বৈশিষ্ট্য হচ্ছে পাগল, শিশু এবং দেবতাদের নিয়ে তারা আলোচনা করে না। ধর্ম নিরপেক্ষতা, এটা অনেকে হচ্ছে একটু বুঝতে অসুবিধা হয় যে নৈতিকতার মধ্যে ধর্ম নিরপেক্ষতার বিষয়টা কোত্থেকে আসছে। দেখেন, ধর্মের ব্যাপারটা হইলো যে এখানে ধর্মনিরপেক্ষ কেন বলছে, বলার কারণটা হলো ধর্ম মানুষকে কি করে, সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করে। আপনি যদি খারাপ কাজ করেন তাহলে আপনার গুনাহ হবে আমাদের ইসলাম ধর্মে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনি নেকি পাবেন। এটা সব ধর্মের ক্ষেত্রে এইভাবে আসলে জিনিসগুলো হয়। নৈতিকতাতে এখানেও ভালো খারাপ আছে, কিন্তু নৈতিকতাটা ধর্মের মতো কাজ করে না। মানে হলো, আপনি একটা খারাপ কাজ করেছেন, আপনি জাহান্নামে যাবেন না, নৈতিকতা এরকম না। আপনি খারাপ কাজ করেছেন, এটা খারাপ ঠিক আছে, কিন্তু এটার জন্য আপনি ওইরকম কোনো নাই, মানে ওইরকম কোনো ফলাফল নাই যে আপনি জাহান্নামে যাবেন। জাস্ট আপনার বিবেক আপনাকে দংশন করবে। দংশন মানে কি? দংশন মানে হচ্ছে কামড় দেওয়া, সাপের সর্প দংশন, সাপ যে ওই যে কামড় দেয় ওইটাকে বলা হয় সাপের দংশন। তাহলে বিবেকের দংশন, বিবেক আপনাকে হচ্ছে খোঁচা দিবে। দ- নৈতিকতার সাথে ধর্মের পার্থক্যটা হচ্ছে এই জায়গাতে, যে ধর্ম ভালো মন্দ যদি আপনি করেন সেখানে পুণ্য আছে, নেকি আছে, গুনাহ আছে, কিন্তু নৈতিকতার ক্ষেত্রে এই জিনিসগুলো নাই। এই কারণে বলছে নৈতিকতা হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এখানে কি বলছে, মোরালিটি ইজ ডুইং হোয়াট ইজ রাইট নো ম্যাটার হোয়াট আর ইউ টোল্ড। রিলিজিয়ন ইজ ডুইং হোয়াট ইউ আর টোল্ড নো ম্যাটার হোয়াট ইজ রাইট। অর্থাৎ ধর্ম হচ্ছে যেটা ধর্ম আপনাকে বলছে সেটাই আপনাকে করতে হবে। এখন এটা হ্যাঁ, ধর্ম তো অবশ্যই হচ্ছে রাইট কথাই বলে,
ধর্ম তো কখনো ভুল কথা বলে না, আমরা সব ধর্মেই এটা বিশ্বাস করি। ওকে, এরপর আসেন নৈতিকতা। নৈতিকতার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এখানে প্রাপ্তি এবং অপ্রাপ্তির কোনো সম্পর্ক নাই। প্রাপ্তি অপ্রাপ্তির সম্পর্ক নাই মানে কি? মানে হচ্ছে আপনি কি পেলেন বা কি না পেলেন সেটা আসলে নৈতিকতা আপনার উপর নির্ভর করবে না। ধরেন আপনি একজন আহ একজনকে রাস্তা পার করে দিলেন। এখন এখানে আপনি রাস্তা পারটা কেন করেছেন? সে আপনাকে 2 টাকা দিবে এই কারণে করেছেন? না, এই কারণে আপনি এই কাজটা করেন নাই। বা আমরা এরকম প্রায় দেখি যে ধরেন আপনি বাসে আছেন, একজন বয়স্ক মহিলা বা একজন বয়স্ক বা একজন প্রেগনেন্ট কেউ একজন দাঁড়িয়ে আছেন, আপনি সিটটা ছেড়ে দিলেন। এটা আপনি কেন করেছেন? আপনি কি এরকম যে সে আপনাকে 2 টাকা দিবে 10 টাকা দিবে এই কারণে আপনি করেছেন? না, এই কারণে আপনি করেন নাই। এখানে এই কারণে বলছে যে প্রাপ্তি এবং অপ্রাপ্তির কোনো সম্পর্ক নৈতিকতার সাথে রিলেটেড না। বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে না, আভ্যন্তরীণ আচরণ নিয়ন্ত্রণ করে। মানুষের বাহ্যিক আচরণ নৈতিকতা কখন নিয়ন্ত্রণ করবে না, এবং এটা পুরোটাই হচ্ছে আপনার অভ্যন্তরীণ বিষয় এবং আপনার মানসিক বিষয়। এই বৈশিষ্ট্যগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যগুলো কিন্তু পরীক্ষাতে আসতে পারে। আইনগতভাবে সঠিক হলেও নৈতিকতার অন্তর্ভুক্ত নাও হতে পারে। এটা দিয়ে আবার কি বুঝাইলো যে আইনগত সঠিক কিন্তু নৈতিকতার অন্তর্ভুক্ত না? এটা দিয়ে কি বুঝাইলো? ধরেন ধরেন একটা কমন এক্সাম্পল দেই। ধরেন এই যে ব্যাটারি চালিত রিক্সা, ব্যাটারি চালিত রিক্সা এখন একটা আইন করলো, আজকে একটা আইন করলো যে ব্যাটারি চালিত রিক্সা আজকে থেকে অবৈধ। কোনো রাস্তায় ব্যাটারি চালিত রিক্সা চলবে না, এবং দেখলেই এদেরকে একদম মেরে পুরা সমান করে ফেলা দেওয়া হবে। এটা আইন করা হলো বাংলাদেশে। পরের দিন পুলিশ বা সাধারণ জনগণ অ্যাকশন নিল এবং সব ব্যাটারি চালিত রিক্সা একদম রাস্তা থেকে সরায় ফেললো। এখন আপনি বলেন তো এটা কি নৈতিক নাকি অনৈতিক? ব্যাপারটা কি নীতির মধ্যে পড়ে? একজন রিক্সা চালক, তিনি, এটা তো তার দোষ না। রিক্সা যিনি চালাচ্ছে এটা তার দোষ না, দোষটা হচ্ছে এই রিক্সাটা যে মালিক তার, সে রিক্সাটা রাস্তায় নামিয়েছে। এই লোক তো, এই লোকের তো জীবিকার নির্বাহের জন্য কিছু একটা করতে হবে, সেটা করতেছে। এখন আপনি ঠিক আছে, আপনি আইন আইন করছেন, এটা ভালো। শহরের রাস্তার মধ্যে রিক্সা, এই যে অটো রিক্সা, এগুলা প্রচুর ঝামেলা করে। কিন্তু আপনাকে বোঝা উচিত ছিল যে আমি যে এটা করতেছি আইনটা, এটা ইম্প্যাক্টটা কি ফেলবে। আমি এরকম না করে আমি যদি আস্তে আস্তে সরাই, আস্তে আস্তে যদি এগুলাকে রাস্তা থেকে তুলে দেই, সেটা ভালো হবে। তাহলে এটাই হইলো যে আইনগতভাবে সঠিক হলেও নৈতিকতার অন্তর্ভুক্ত সেটা নাও হতে পারে। যেমন ধরেন আইন করা হইলো যে আগামীকালকে থেকে কেউ ভিক্ষা দিবেন না, ভিক্ষুকরে কোনো ভিক্ষা দেওয়া হবে না, ভিক্ষা যে দিবে তাকে জরিমানা করা হবে। এটা আইন করা হচ্ছে, আইন করা হইলো। এখন এটা কি নৈতিকতার মধ্যে পড়ে? নৈতিকতার মধ্যে কিন্তু এটা পড়ে না, কিন্তু সেটা আইনগত। ঠিক আছে, তো এইটাই বোঝানো হচ্ছে যে আইনগত সঠিক হলেও নৈতিকতার অন্তর্ভুক্ত নাও হতে পারে। নৈতিকতা এক ধরনের শক্তি ও আদর্শ। তারপরে হইলো নৈতিকতার বিভিন্ন প্রকারভেদ আছে, যেমন পরা নৈতিকতা, নরমেটিভ ইথিক্স, ডেসক্রিপটিভ ইথিক্স, অ্যাপ্লাইড ইথিক্স। এগুলা এগুলা নাইস টু নো, পড়ার কোনো প্রয়োজন নাই। নৈতিকতার উৎস কি, এটা গুরুত্বপূর্ণ। নৈতিকতার উৎস হচ্ছে পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান এবং খেলার সাথী। তাদের থেকে আমরা খেলার সাথী। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ধরেন এই যে আমি এবং লাবু ভাই একসাথে অফিস করি, আমাদের দুইজনের রুম পাশাপাশি। তো উনি হচ্ছেন একজন অসৎ সঙ্গ। এই অসৎ সঙ্গে পড়ে আমার সর্বনাশ হয়ে গেছে। আপনার লাবু ভাইকে জিজ্ঞেস করেন, তিনি উনি হচ্ছেন খুবই একজন অসৎ সঙ্গ। তো আমি আসলে তার সঙ্গ ছাড়ার চেষ্টা করতেছি, এবং সঙ্গ ছাড়ার চেষ্টা হিসেবে আমি আর উনি আগে রুমমেট ছিলাম, একই রুমে থাকতাম। যখন আমি প্রথম ঢাকায় আসছি ওনার সাথে প্রথম রুম শেয়ার করেছি। পরে দেখলাম যে উনি একজন অসৎ লোক। তো অসৎ লোকের সঙ্গ ছাড়তে হবে, এই কারণে তাকে বিয়ে করাই দিছি। তো সে রুম থেকে চলে গেছে। তাকে তাকে বের করে দিয়েছি রুম থেকে। কিন্তু সে এখনো অসৎ সঙ্গই আছে আসলে, সে আসলে সৎসঙ্গ না। আচ্ছা, ওই যে একজন আবার ওই যে এলজিবিটি কিউর পতাকা দিচ্ছে। কি ভাই আপনার, আপনি আপনি কি মানে বেশি স্মার্ট সাজতে যাচ্ছেন এরকম, যে আপনি মানে পতাকা একটা দিয়ে বুঝালেন যে আমি খুব স্মার্ট, বা আমি আমি ওইদিকে ওইদিকে চিন্তা করতেছি, আমি ওরকম ওরকম স্মার্ট একজন মানুষ। শোনেন ভাই, সব জায়গায় সবকিছু আপনার দিতে হয় না, সব জায়গায় সবকিছু করতে হয় না, সব জায়গায় সবকিছু বলতে হয় না। এবং এইটা, এটা বোঝাটাও হচ্ছে একটা স্মার্টনেস, যে আমি কোন জায়গায় কি দিব আর কোন জায়গায় কি দিব না। এটা চিন্তা করাটা এক ধরনের স্মার্টনেস। ঠিক আছে, আপনারা হইলো সামনে ভবিষ্যতে ক্যাডার হবেন। ভবিষ্যতে ক্যাডার হইতে হইলে আপনার স্মার্ট হইতে হবে। আপনি প্রজাতন্ত্রের সর্বোচ্চ কর্মচারী হবেন, কোন জায়গায় কোন কথা বলতে হবে, কোন জায়গায় কোনটা দিতে হবে,
এটা যদি আপনি না বুঝেন তাহলে তো আপনার এটা যোগ্যতার মধ্যে পড়ে না। হ্যাঁ, আপনি সবসময় ধরা খাবেন না, সবসময় আপনার হয়তো কিছু হবে না, কিন্তু কোনো না কোনো জায়গাতে গিয়ে আপনি আসলে আটকে যাবেন। আচ্ছা, ওকে। নৈতিক উৎস কি কি? ধর্ম, আদর্শ ব্যক্তি, মানুষের বিবেক, এগুলো হচ্ছে নৈতিকতার উৎস। মানুষ আইন অপেক্ষা বিবেকের দ্বারা বেশি পরিচালিত হয়। হ্যাঁ, মানুষ সবসময় হচ্ছে আসলে আইনের কথা মানুষ চিন্তা করে না, মানুষ সবসময় হচ্ছে আম, বিবেকের দ্বারা বেশি পরিচালিত হয়। আমরা সবসময় হচ্ছে আমরা কি আইনের কথা চিন্তা করি? আমরা সবসময় বিবেক যেটাকে যেটা আমাদেরকে বলে সেটাই বলি। ঠিক আছে, সেটাই আমরা করার চেষ্টা করি। তাহলে এটা কেন হয়? এটা হচ্ছে নৈতিকতার প্রভাবে। নৈতিকতার প্রভাবে আমরা হচ্ছে বিবেক দ্বারা বেশি চালিত হই। মানুষের মনের ভাব ও মানসিক ক্রিয়া নিয়ন্ত্রিত হয় হচ্ছে নৈতিকতার দ্বারা। সমাজভেদে নৈতিকতার ধারণা হচ্ছে পরিবর্তনশীল। আচ্ছা, এটা আমি একটু স্টার মার্ক দিয়ে দিই। হ্যাঁ, এটা আমি একটু স্টার মার্ক দিয়ে দিই। এটা হচ্ছে আমি একটু লিখিয়ে দিই, এটা হচ্ছে এক্সেপশনাল কেস। এটা হচ্ছে এক্সেপশনাল। নর্মালি হচ্ছে সমাজভেদে নৈতিকতার ধারণা পরিবর্তনশীল নয়। পরিবর্তনশীল নয়, এটা হচ্ছে নর্মালি পরিবর্তনশীল নয়। তবে এক্সেপশনাল কেসে পরিবর্তনশীল হতে পারে। সে এক্সেপশনাল কেসটা কি? আমাদের মুসলমান ধর্মে কাজিন কাজিন বিয়ে করা জায়েজ। কাজিন কাজিন বিয়ে করা যায়, এটা নৈতিক। কিন্তু সনাতন ধর্মে সনাতন ধর্মে এটা জায়েজ না। সনাতন ধর্মে তারা এটা করতে পারে না, কাজিন কাজিন এটা বিয়ে হয় না। এইটাই বলছে যে এরকম কিছু জিনিস আছে যেটা সমাজভেদে নৈতিকতার ধারণাটা পরিবর্তনশীল হয়। জাস্ট এইটাই হচ্ছে আপনার মেইন থিমটা আর কি। ঠিক আছে, তবে অবশ্যই মাথায় রাখবেন যে নৈতিকতার ধারণা সবসময় ধ্রুব থাকে, এগুলো কখনো পরিবর্তন হয় না। তবে কিছু কিছু এক্সেপশনাল কেস আছে যেখানে পরিবর্তন হতে পারে, তবে সেটা এক্সেপশনালি, সেটা এক্সাম্পল না। ঠিক আছে, তারপরে আসেন নীতির বিপরীত হলে দুর্নীতি। দেশের নৈতিক মূল্যবোধের উন্নত হলে আইন ব্যবস্থা উন্নত হয়। মূল্যবোধের অপর নাম হচ্ছে নৈতিকতা। এটা মূল্যবোধের অপর নাম নৈতিকতা, এটা হচ্ছে এটাও এক্সেপশনাল। মানে মূল্যবোধের অপর নাম হচ্ছে সামাজিক নৈতিকতা আর কি। মূল্যবোধ তো এক ধরনের সামাজিক নৈতিকতা। মানে সমাজ কোনটা ভালো বলছে, সমাজ কোনটা খারাপ বলছে, ওইটা হচ্ছে মূল্যবোধ। নৈতিকতা মূলত সামাজিক ব্যাপার, এটা একটা ভুল তথ্য এখানে দেওয়া আছে। নৈতিকতা মূলত হচ্ছে ব্যক্তিগত ব্যাপার, এটা ভুল দেওয়া আছে এখানে। নৈতিকতা মূলত সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার, নৈতিকতা সামাজিক কোনো ব্যাপার না। ওকে। তারপর নৈতিকতার বিকাশের ললন ক্ষেত্র হচ্ছে সমাজ, নৈতিক গুণ হচ্ছে সততা, নিষ্ঠা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখন আছে নীতিশাস্ত্রের উপর কিছু বই আমরা দেখি। দ্য রিপাবলিক, এই বইটা লিখছে হচ্ছেন প্লেটো। আরো কিছু বই দেখেন এখানে। দ্য এলিমেন্ট অফ মোরাল ফিলোসফি, এটা লিখেছেন জেমস র্যাচেল অ্যান্ড স্টুয়ার্ট র্যাচেল। এই বইয়ের ফ্ল্যাপটা দেখবেন। হ্যাঁ, বইয়ের ফ্ল্যাপ দেখলে বইয়ের নাম এবং লেখকের নামগুলো ভালো মনে থাকে। বইয়ের ফ্ল্যাপ দেখে পড়ার চেষ্টা করবেন। ইমানুয়েল কান্ট, এই ভদ্রলোকের প্রশ্ন, এই ভদ্রলোক সম্পর্কিত প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষাতে আসছে, সামনেও আসবে। তিনি কি কি হচ্ছে বই লিখেছেন? গ্রাউন্ড ওয়ার্ক ফর মেটাফিজিক্স অফ মোরালস, ক্রিটিক অফ পিওর রিজন, ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন, ক্রিটিক অফ জাজমেন্ট, এই বইগুলা তিনি লিখেছেন। এ ম্যানুয়াল অফ ইথিক্স, এটা লিখেছেন ম্যাকেনজি। এগুলা আমি এখানে ব্যাখ্যার কিছু নাই, আপনি ফ্ল্যাপটা দেখবেন কে লিখছে, যে জন এস এস ম্যাকেনজি। এ ম্যানুয়াল অফ ইথিক্স, এটা উনি লিখছেন। নেকোমেকিয়ান ইথিক্স, এটা লিখেছেন অ্যারিস্টটল। এই বইটা ইম্পর্টেন্ট, যেহেতু অ্যারিস্টটল লিখছে এই কারণে ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা আজকে হচ্ছে এতটুকু পর্যন্তই সীমাবদ্ধ থাকবো। আমরা আগামীকালকে হচ্ছে আপনাদের নৈতিকতা এবং মূল্যবোধের সর্বশেষ ক্লাস। যদি সম্ভব হয় তাহলে শুক্রবার সকালেও একটা ক্লাস নেওয়া যেতে পারে। তবে আজকে এখানে ক্লাস শেষ করার প্রধান কারণ হচ্ছে দয়া করে দয়া করে প্রিভিয়াসের যে 110টা প্রশ্ন আছে, এই 110টা প্রশ্ন একটু দয়া করে পড়ে আইসেন। আগামীকালকের পরীক্ষায় এই 110টা প্রশ্ন থেকে প্রশ্ন থাকবে। ঠিক আছে, আমি একদম ফুল সলভ করতে বলতেছি না, আপনি জাস্ট প্রশ্নের উত্তর পড়বেন। ঠিক আছে, আর কিছু না, জাস্ট প্রশ্ন উত্তর পড়বেন। আর এই পর্যন্ত যা কিছু পড়ানো হয়েছে এতটুকুই আজকের পড়া। ঠিক আছে।